হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 4। আজকে বেশি অঙ্ক নেই, শুধু 25টা প্রশ্নের সেট। তো চলো শুরু করা যাক। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ধরলাম আমি ছোট সংখ্যাটা ধরলাম আমি x, আর বড় সংখ্যাটা ধরলাম আমি পরপর দুটি সংখ্যা। একটা সংখ্যা যদি x হয়, তারপরের সংখ্যাটা কত হবে? তার থেকে আরো এক বেশি হবে, তাহলে পরের সংখ্যাটা হবে x প্লাস 1। এইবার এই দুইটা সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া আছে কত? 81। তার মানে কি? তার মানে বড় সংখ্যাটার বর্গ মাইনাস ছোট সংখ্যাটার বর্গ সমান সমান 81। এক্স ধরেছি আমি, প্রথমে এক্স ধরে করে দেব, আর এক্স ধরা হয়ে গেলে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমি অপশন টেস্ট করেও করে দেব। তো যারা এক্স ধরাটা না বুঝবে তারা অপশন টেস্ট করে নেবে। বড় সংখ্যাটা কত আছে আমার? এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ছোট সংখ্যাটা কত আছে? এক্স তার স্কোয়ার সমান সমান 81। এবার দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই জায়গায় এ মানে কত? এক্স, আর বি মানে কত? 1। তাহলে এ স্কোয়ার এর অর্থ এক্স স্কোয়ার প্লাস 2 ডট এর অর্থ কত? এক্স ডট বির অর্থ কত? 1। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কত? 1, 1 এর স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পিছনে কত আছে? মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 81 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, মানে একটা এক্স স্কোয়ার মনে করো, মনে মনে প্লাস চিহ্ন আছে সামনে, একটা এক্স স্কোয়ার লাভ, একটা এক্স স্কোয়ার লস কাটা। বাকি কি থাকলো? প্লাস প্লাস সামনে না লিখলাম, আমি লিখতে হয় না। 2x প্লাস 1 স্কোয়ার মানে 1 সমান সমান 81। তাহলে 2x সমান সমান প্লাস 1 হয়ে যাবে কি? মাইনাস 1, মানে 2x মানে 80, x সমান সমান 80/2 40। আমাকে কি বের করতে বলছিল? আমাকে বের করতে বলছে বড় সংখ্যাটি কত। ছোট সংখ্যাটা যদি 40 হয় x, তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটা হবে 40 প্লাস 1 সমান সমান 41। তো আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর 41। যাদের x ধরে বুঝতে প্রবলেম হয়, দেখো তাদের অপশন টেস্ট করিয়ে দেই। অপশন টেস্ট করে দেখো আমার বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা আমি পেলাম কত? 41। তাহলে 41 এর স্কোয়ার মাইনাস ছোট সংখ্যাটা কত হবে? তার আগের সংখ্যা কত হবে? 40 এর স্কোয়ার। এই দুটো করে আমাকে কত আসতে হবে? এই পার্থক্য আসতে হবে আমাকে 81। তাহলে 41 এর স্কোয়ার কত? 41 50 থেকে 9 কম, 25 থেকে 9 বাদ দিলে হয়, 25 থেকে 9 বাদ দিলে হয় 16, আর এইদিকে বাকি থাকলো 9 নং নং 81, নং নং 81। তাহলে কত হবে? 16 81। তাহলে কেমন করে করলাম? 41 স্কোয়ার মুখে মুখে, এই যে 41 এর সংখ্যাটা আছে এটা তোমার 50 থেকে কত কম? 50 থেকে 9 কম। তো আমি প্রথমে 25 থেকে 9টা বাদ দিয়ে নিলাম, মানে সংখ্যাটা 50 থেকে যত কম আমি আগে 25 থেকে সংখ্যাটা বাদ দিয়ে নিলাম। তাহলে 41 50 থেকে 9 কম, তাহলে 25 থেকে 9 বাদ দিলে হয় 16। এবার 41 কত কম ছিল? 41 9 কম ছিল। 41 50 থেকে কত কম ছিল? 9 কম ছিল। তাই 9 স্কোয়ার করে দেবো, নং নং 81। কত? নং নং 81, মানে 41 স্কোয়ার 1681 মাইনাস 40 স্কোয়ার হলো 1600, বিয়োগ করলে হয় 81। তার মানে বড় সংখ্যা কত ধরেছিলাম? আমরা ধরেছিলাম 41। তার মানে সঠিক উত্তর 41। তোমরা যে কোনো প্রসেসে করতে পারো। তারপরটা দেখো, 200 এবং 300 মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? তো প্রথমে আমি 6, 8 আর 9 এর লসাগু বের করে নেব। লসাগু হবে, করে দেখবে তোমরা, 8 নং 72। 8 নং লসাগু হবে কত? 72। এবার
200 ও 300 মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে? তোমাকে দেখতে হবে মানে 72-এর ঘরের নামতায় কোন সংখ্যাটা 200 থেকে 300-এর মধ্যে পড়ে। 72 অক্ষে 72, 72 দোকানো 144, 3 72-এ 216, 4 72-এ 4 7 8 288, 5 72-এ 360। এদের মধ্যে কোন সংখ্যা আছে যারা 200 থেকে 300-এর মধ্যে পড়ে? এই একটা সংখ্যা আছে 200 থেকে 300-এর মধ্যে পড়ে, এই একটা সংখ্যা আছে 200 থেকে 300-এর মধ্যে পড়ে। বুঝলা? এবার দেখো লেখা আছে কি 200 এবং 300-এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যা? বৃহত্তমটা উত্তর আমাকে বের করতে হবে। তো এই 216 আর 288-এর মধ্যে 288 বৃহত্তম, তার জন্য আমি 216 আগে কেটে দিলাম, যে এটা আমার হবে না। এবার দেখো লেখা আছে ভাগফলের প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, 5 অবশিষ্ট থাকবে। তো আমার যে 288 আছে তার সঙ্গে আমাকে 5 কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। যোগ করলে কত হবে? 293। 293 আমাদের সঠিক উত্তর, 293। তারপর একটা 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে? প্রথমে আমাকে 7, 11 আর 13-র লসাগু বের করে নিতে হবে। কোন সংখ্যা দিয়েই যায় না, তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 7 আর 11 গুণ করলে 7 আর 11 গুণ করলে 77, আর 13 দিয়ে তুমি গুণ করো। তুমি 77-কে 13 দিয়ে গুণ করবে। 3 7 21-এর 1 হাতের 2, 3 7 21, 2 23, এক ঘর কাটলাম 7 7, 2 0 10, 1002। কত হলো? 1002। এবার লসাগু হলো আমার কত? 1002। এটা হলো লসাগু। এবার আমি লসাগু দিয়ে 3000-কে ভাগ করব। একবার, দুইবার, তিনবার গেলে 3006 হয়ে যাবে। অত সংখ্যা তো আমার যাবে না। দুইবার দিব, 2000, 2 আর 1002 গুণ করলে হবে 2004, বিয়োগ করলে হবে, কোন জায়গায় ভুল করলাম? হ্যাঁ, 3 7 21-এর 1 হবে, 3 7 21-এর 1 হবে। এই জায়গায়ও 1 হবে, এটাও 1 হবে। 1 লিখলে কত হবে? 1000, 1 আর 2 গুণ করলে হবে 2002, 2002। বিয়োগ করলে কত হবে? 10-এর থেকে 2 গেলে 8, 9 9 998। তাহলে আমাকে কত বিয়োগ করতে হবে? 998। বুঝতে পারলে? তারপরটা দেখো নেক্সট। এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টা অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ পদব্রজে মানে হেঁটে হেঁটে 4 কিমি ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি ঘন্টা বেগে সাইকেলে চেপে অতিক্রম করে। তিনি পদব্রজে মানে হেঁটে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? দেখো একটা গতিবেগ দেওয়া আছে আমার পদব্রজ মানে হেঁটে হেঁটে পদব্রজ, আরেকটা দেওয়া আছে কি? আরেকটা দেওয়া আছে সাইকেল। হাঁটার গতিবেগ দেওয়া আছে আমার 4 কিমি পার ঘন্টা, আর সাইকেলের গতিবেগ দেওয়া আছে 9 কিমি পার ঘন্টা। গড় গতিবেগ কত হবে? দেখো টোটাল গতিবেগের সূত্র আমি জানি, বেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে আমার দূরত্ব কত? দূরত্ব আমার মোট দূরত্ব 61 কিমি, মোট সময় 9 ঘন্টা। তাহলে মোট দূরত্ব আমার 61 কিমি, মোট সময় 9 ঘন্টা। কাটাকাটি যায় না, তাহলে আমার মোট বেগ কত হইলো? 61/9। আবার নিচের 9টা সরানোর জন্য কি করতে হবে? সবগুলোকে 9 দিয়ে গুণ করতে হবে। গুণ 9 গুণ 9 গুণ 9, এই 9 ক্যান্সেল আউট। এলিগেশন করব। 9 81 থেকে 61 গেলে থাকে 20, 4 36, 61 থেকে 36 বাদ দাও, 61 থেকে 36 বাদ দিলে হবে 25, 61 থেকে 36 বাদ দিলে হবে 25। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়? 4:5। আমি যে অনুপাতটা বের করলাম মাত্র, গতিবেগের যে অনুপাতটা মানে গতিবেগকে অ্যালিগেশন করে আমি যে অনুপাতটা বের করলাম, এটা সময়ের অনুপাত, রাশির অনুপাত, সময়ের অনুপাত। তারপর দেখো একটু অঙ্ক বাকি আছে আমার। কি দেওয়া ছিল? যে মোট 9 ঘন্টা আমাকে কি বের করতে হবে? তিনি পদব্রজে মানে হেঁটে হেঁটে
তাহলে পদব্রজে হাঁটার সময় মোট সময় কয় ঘন্টা? মোট সময় বয়ে দেওয়া আছে 9 ঘন্টা। তার মধ্যে হাঁটার হাঁটার সময় কত? 4 আর 5 9 ভাগের 4 ভাগ, 4 আর 5 9 ভাগের 4 ভাগ, হাঁটার সময় 9 ভাগের 4 ভাগ, 9 9 কাটা 9 সমান 4 ঘন্টা সে হেঁটে গিয়েছিল। এইবার যদি সে 1 ঘন্টা হেঁটে 4 কিমি পথ যায়, তাহলে 4 ঘন্টায় কত পথ যাবে? যে ব্যক্তিটা হেঁটে গিয়েছিল সে 1 ঘন্টায় যায় 4 কিমি পথ, মানে 4 কিমি/ঘন্টা। যদি সে ঘন্টায় 4 কিমি যায়, তাহলে সে 4 ঘন্টা কত যাবে? 4 4 16 কিমি। আমাদের সঠিক উত্তর কত? অপশন ডি, 16 কিমি। নেক্সট, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? প্রথম সংখ্যা ছিল একটা, দ্বিতীয় সংখ্যা ছিল একটা, তৃতীয় সংখ্যা ছিল একটা। দুটি সংখ্যা আছে যারা তৃতীয় সংখ্যার চেয়ে, কোন সংখ্যার চেয়ে? তৃতীয় সংখ্যার চেয়ে। তার জন্য আমি তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নেবো। এই টাইপের অঙ্কে বেশিরভাগই তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নেয়। এবার কি, একটি সংখ্যা ছিল 20 বেশি, একটা সংখ্যা ছিল কত বেশি? একটি সংখ্যা ছিল 20 বেশি। তাহলে এই 100 থেকে 20 বেশি মানে কত? 120। আর একটা সংখ্যা ছিল 50 বেশি। 100 থেকে 50 বেশির অর্থ কি? 100 থেকে 50 বেশি মানে হলো 150। এবার কি লেখা আছে দেখো, উত্তরে কি বের করতে বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? প্রথম সংখ্যাটি উপরে লিখবো আমি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যার, কোন সংখ্যার? দ্বিতীয় সংখ্যার। তাহলে নিচে লিখবো আমি কি? দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা আনতে হলে আমাকে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা আমার কত ছিল? প্রথম সংখ্যা ছিল 120 বাই দ্বিতীয় সংখ্যা কত ছিল? দ্বিতীয় সংখ্যা ছিল 150। পার্সেন্ট আনতে হলে 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। 50 দিয়ে কাটলে হয় 2, 50 দিয়ে কাটলে হয় 3, 3 দিয়ে 120 কাটলে হয় 3 40 120 সমান 40 দিয়ে কোনো 80%। কত উত্তর? অপশন গুলো ওঠেনি। সঠিক উত্তর আমাদের কত হবে? সঠিক উত্তর হবে আমাদের 80%। নেক্সট, বাইরে বৃষ্টি হচ্ছে তাই আওয়াজে একটু প্রবলেম হতে পারে। দেখো ব্যাপারটা, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। একটা মিশ্রণ ছিল, মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:2। যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি, জল অপেক্ষা দুধ কয় লিটার বেশি? জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি। জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি, কিন্তু দুধের পরিমাণটা বের করতে হবে। এবার দেখো, এক পাশে লিখে রাখলাম আমার, এক পাশে লিখবো বইয়ের। আমি যে অনুপাতটা লিখেছি 3:2, এই জায়গায় জল অপেক্ষা দুধ কত বেশি? আমার এই জায়গায় দুধ লেখা আছে 3, জল লেখা আছে 2। এর অর্থ জলের থেকে দুধ 1 বেশি। আমার 1, বইয়ে লেখা আছে জল অপেক্ষা দুধ কত বেশি? বইয়ে লেখা আছে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি। আমার 1-এর অর্থ বইয়ের 3 লিটার। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে দুধের পরিমাণ কত। আমার মানে অঙ্কের দুধের পরিমাণ কত ছিল? অঙ্কের দুধের পরিমাণ ছিল 3। তাহলে আমার 3, 1 মানে যদি 3 হয় তাহলে 3 গুণ হয়েছে, এটাও কয় গুণ হবে? এটাও হবে 3 গুণ। 3 × 9 লিটার। তাহলে দুধের পরিমাণ কত লিটার? দুধের পরিমাণ হবে 9 লিটার। অপশন নাম্বার বি। নেক্সট, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। বিক্রয় মূল্য 12%, 616 টাকা হলে 12% লাভ হয়। ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? ক্রয় মূল্য হয় 100%। আর বিক্রয় মূল্য কত? 12% লাভের অর্থ বিক্রয় মূল্য হবে 112%। কি লেখা আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 616 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য 112%, বইয়ের বিক্রয় মূল্য 616 টাকা।
আমার বিক্রয় মূল্য 112%, বইয়ের বিক্রয় মূল্য 600 অঙ্ক মনে হয় ভুল দেওয়া আছে নাকি, করে দেখি দাও। নিচে করে দেখি। আমার বিক্রয় মূল্য 112%, বইয়ের বিক্রয় মূল্য 616 টাকা। আমার বিক্রয় মূল্য 112%, বইয়ের বিক্রয় মূল্য 616 টাকা। আমাকে প্রথমে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য অর্থ 100% সমান 616 বাই 112 গুণ 100। এটা আমি 4 দিয়ে কাটি, কাটলে হবে 25। এটা 4 দিয়ে কাটলে হবে 25, 26, 27, 28। 28 28 যদি আমি 7 দিয়ে কাটি, 7 8 56, 7 দিয়ে মনে হয় যায়, 7 দিয়ে কাটলে হবে 4, 7 দিয়ে কাটলে হবে 7 দিয়ে 7 8 56, বাকি থেকে 7 8 56, 88। আবার 4 দিয়ে 88 কাটলে হবে 22। তাহলে 25 আর 22, 22টা 25-এ কত হয়, 20টা 25-এ 500, 550। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 550। এবার লেখা আছে 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে। দেখো, যদি আমি কোনো জিনিসকে 550 টাকায় কিনি, কেনার পরে যদি 462 টাকায় বিক্রি করি, 550 টাকায় কিনলাম, কেনার পরে আরো কম দামে অর্থাৎ 462 টাকায় বিক্রি করলাম, তার মানে আমার ক্ষতি হলো, তাই না? তাহলে কত টাকা ক্ষতি হলো? আমার ক্ষতি হবে 550 টাকায় কিনে 462 টাকায় বিক্রি করলাম। বিয়োগ করো, 10 থেকে 2 গেলে একবারে করি আমি, এদিকে 38, এদিকে 50, 88। আর 10 শূন্য হাতে 1, 8 6 থেকে 15 5, 88। কত? 88। তাহলে 462 টাকা বিক্রি করলে কত ক্ষতি হবে? 88 টাকা। নেক্সট, কোন একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে ফেল করে, 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে, উভয় বিষয়ে ফেলের হার 21%। তিনটায় ফেল দেওয়া আছে, উত্তর বের করতে হবে উভয় বিষয়ে পাস। তাহলে আমরা সূত্র জানি, উভয় বিষয়ে পাস সমান সমান 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এক্স যে কোনো একটা বিষয়, উভয় বিষয়ে পাস আমি বের করতেছি, তাহলে এই তিনটাই ফেল ফেল হবে। যে কোনো একটা বিষয়ে ফেল, ওয়াই যে কোনো আরেকটা বিষয়ে ফেল, আর জেড কি? জেড হলো উভয় বিষয়ে ফেল। সামনে যদি পাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে তিনটা জিনিস আছে এক্স ওয়াই জেড, তিনটাই ফেল হবে। সামনে যদি ফেল হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে যে তিনটা জিনিস থাকবে সব পাস হবে। মানে সামনের শব্দটা আর ব্র্যাকেটের ভিতরে তিনটা শব্দ সম্পূর্ণ আলাদা হবে, আর ব্র্যাকেটের ভিতরে যে তিনটা শব্দ তিনটাই সেম থাকবে। মনে করো তিনটা ফেল থাকলে তিনটাই ফেল, তিনটা পাস থাকলে তিনটাই পাস। বুঝতে পারলা? ভাত খায় রুটি খায় অঙ্ক আছে, তিনটা যদি ভাত খায় তাহলে তিনটাই ভাত খায়, একটা ভাত। আর তাহলে যদি এগুলা সব ভাত খায় তাহলে এগুলা কি হবে? ভাত খায় না। মানে এই জায়গার যে মানে লেখাটা আর এই জায়গার লেখাটা সেটা সবসময় উল্টা হবে। যেমন আমি অঙ্কটা করি, 100 মাইনাস প্রথম একটা বিষয়ে ফেল কত 52, প্লাস আরেকটা বিষয়ে ফেল কত 46, মাইনাস উভয় বিষয়ে ফেল কত 21, সমান সমান 100 মাইনাস 52 আর 46 যোগ করো, 52 আর 46 50, 90, 98, 98 থেকে 21 বাদ দাও, 98 থেকে 21 বাদ দিলে হবে 97, থেকে 20 বাদ দাও 77, 100 থেকে 77 গেলে কত থাকে? 23%। তাহলে সঠিক উত্তর কত? 23%। নেক্সট, একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে। বাগানে মোট সারির সংখ্যা, মানে মোট গাছের সংখ্যা এত হলে বাগানে কতগুলি সারি আছে। দেখো একটা বুঝিয়ে দেই। মনে করো আমি লিখলাম বাগানে মোট সারি, সারির অর্থ কি? লাইন। মোট সারি আছে যত, একটা সারিতে প্রতিটি সারিতে গাছ, ততগুলি করে গাছ আছে। মনে করো সারি যদি থাকে 2টা, তাহলে প্রত্যেকটা সারিতে গাছ আছে 2টা, মোট গাছ কয়টা হবে? মোট গাছ হবে 2 দুগুণ 4টা। এবার যদি আমি ধরি সারি আছে আমার 5টা, তাহলে প্রতি সারিতে গাছ হবে 5টা, তাহলে মোট গাছ কত হবে? 5 5 25টা, 25 কারো স্কয়ার, তাই তো?
এইভাবে সেম আরেকটা দেখো, মনে করো একটা সারিতে গাছ আছে 11টা, মানে সারি আছে 11টা, আর প্রত্যেক সারিতে গাছও আছে 11টা। মোট কয়টা গাছ হবে? 11 11 121টি। তার মানে যে আমরা গাছের সংখ্যা যে বের করতেছি সেটা কারো স্কয়ার। আর যদি আমি সেই ওই মোট গাছের সংখ্যাকে রুট করে দেই তাহলে কি পাবো? তাহলে পাবো সারির সংখ্যা বা প্রতি সারিতে গাছের সংখ্যা যে কোনো একটা পাবো। মানে মোট গাছের সংখ্যাকে যদি আমি রুট করে দেই, মানে বর্গমূল করে দেই, তাহলে কি পাবো? তাহলেই পাবো সারির সংখ্যা বা প্রতি সারিতে কতগুলি গাছ আছে আমি সেই সংখ্যাটাই পাবো। এবার আমার সংখ্যাটা কত আছে? 5 7 7 6। প্রথমে আমরা বেসিকে করব, তারপরে আমরা অপশন টেস্টে করব। পিছন থেকে 2 বার করে দাগ দিতে হয়। 8 8 64 বেশি হয়ে যায়, 7 বার দেব। 7 7 49, দিয়ে করলে হয় 8। পরে 2 সংখ্যা নামালাম 76। এই জায়গায় যে 7 লিখছি আমাকে তার ডাবল লিখতে হবে। 7 ডাবল কত হয়? 7 2 14। তো এই জায়গায় কত লিখবো আর এই জায়গায় সেম সংখ্যা লিখবো। যদি আমার গুণ করে 876 হয়, যদি আমি 6 লিখি তাহলে 1 4, এই জায়গায় সেম সংখ্যা লিখতে হবে। এই জায়গায় যদি 6 লিখি তাহলে আমি এই জায়গায়ও 6 লিখতে হবে। 6 6 36, 6 হাতে 3 4 4 24, 3 27, 7 হাতে 2 4 4 2 8 876। দেখো মিলে গেল। কত লিখে মিললো? আমাকে এই জায়গায় কত লিখতে হলো? 6। এই জায়গায় যদি 6 লিখবো, এই জায়গায় 6 লিখবো, গুণ করলে কত হলো? 876। আর উত্তর কত হলো? 76। তাহলে মোট কতগুলি সারি আছে? 76। তোমাদের যদি এমন হয় বুঝতে অসুবিধা, তোমরা অপশন টেস্ট করবে। দেখো পিছনে 6 আছে, তাহলে যদি আমি 8 আর 8 গুণ করি, মানে যদি আমি 78 এর স্কয়ার করি, তাহলে পিছনে 8 আর 64 হয়। 64 পিছনে 4, পিছনে কি 4 আছে এই জায়গায়? না, নেই, হবে না। যদি আমি 86 করি, 6 6 36, পিছনে 6 আছে, 6 হতে পারে। কিন্তু দেখো 86 তো কত থেকে কতর মধ্যে? 86 যে সংখ্যাটা আছে সেটা 80 থেকে 90 এর মধ্যে পড়ে। 80 স্কয়ার কত? 80 স্কয়ার 6400। আর 90 স্কয়ার কত? 90 স্কয়ার 8100। এবার আমার যে সংখ্যাটা আছে 5776, সেটা কি এই দুই সংখ্যার মধ্যে পড়ে? না। আমার যে সংখ্যাটা আছে 5776, সেটা কি 6400 আর 8100 এর মধ্যে পড়ে? না। তার মানে আমাদের 86ও হবে না, 78ও হবে না, বাকি একটা অপশন নেই। তাহলে আমাদের অপশন কত হবে? 76। তোমরা শুধু দেখবে যে 5076 কার স্কয়ার, সেটাই আমাদের উত্তর। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। একটি ঘুড়ি আছে, ঘুড়ি বলতে কাইট, আমি ঘুড়িকে জি লিখলাম, প্লাস একটি লাটাই আছে, দুটোর একসাথে দাম কত? 1 টাকা 10 পয়সা, অর্থ 110 পয়সা। আবার কি আছে? লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি, লাটাইয়ের দামই বেশি। তাহলে মানে লাটাইয়ের দাম আর ঘুড়ির দামের মধ্যে গ্যাপটা দেওয়া আছে কয় টাকার? 1 টাকার। তাহলে লাটাইয়ের দাম আর ঘুড়ির দামের মধ্যে গ্যাপটা দেওয়া আছে কয় টাকা? 1 টাকা। 1 টাকার অর্থ কি? 100 পয়সা। 100 পয়সা। এবার দেখো আমি প্রথমে লাটাই লিখলাম কেন? কারণ লাটাইয়ের দাম ঘুড়ি থেকে বেশি, তার জন্য প্রথমে বিয়োগের প্রথমে বড় সংখ্যা লিখলাম। বুঝলাম? লাটের আর ঘুড়ির দামের মধ্যে পার্থক্য হলো 1 টাকা, মানে 100 পয়সা। এবার দেখো আমাকে উত্তর কি বের করতে বলছে? ঘুড়ির দাম কত? ঘুড়ি কোনটা? ঘুড়ি বড় সংখ্যা না ছোট সংখ্যা? ঘুড়ি হলো ছোটটা, ছোট। লাটাইয়ের দামটা বেশি, লাটাইয়ের দামটা বেশি, ঘুড়ির দামটা কম। কমের অর্থ কি? কমের অর্থ হলো ছোট। যদি আমরা দুটি সংখ্যার যোগ ফল আর বিয়োগ ফল জানি, তাহলে বড় আর ছোট সংখ্যা বিয়োগ কেমন করে বের করে? বড় সংখ্যা বের করে যোগ ফল যোগ বিয়োগ ফল বাই 2। আর ছোট সংখ্যা কেমন করে বের করে? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। যোগফল কত ছিল ঘুড়ি লাটাইয়ের? 110, প্লাস বিয়োগফল কত ছিল? 100 বাই 2, যোগ করলে হবে 210, ভাগ করলে হবে 105। আর এটা 110 মাইনাস 100 বাই 2, বিয়োগ করলে 10, 10 বাই 2 5। তার মানে এল মানে লাটাই, লাটাইয়ের দাম বেশি, লাটাইয়ের অর্থ 105, লাটাইয়ের দাম 105 পয়সা। আর ঘুড়ি ছোট ছিল, মানে ঘুড়ির দাম কম ছিল, ঘুড়ির দাম কয় পয়সা? 5 পয়সা। তাহলে আমার সঠিক উত্তর কত হবে? 5 পয়সা। নেক্সট,
রাম, যদু ও আলী। একজন ছিল রাম, একজন ছিল যদু, একজন ছিল আলী। রামের মূলধন 800 টাকা, 600 টাকা, 1000 টাকা। 200 দিয়ে কাটলে হয় 4, 3, 5। আমাকে কার মূলধন বের করতে হবে? মোট যদি 480 টাকা লাভ হয়ে থাকে, যদুর লভ্যাংশ কত? তাহলে আমাকে 8টা বের করতে হবে। যদু মোট লাভ কয় টাকা? 480 টাকা, গুণ তার মধ্যে যদুর ভাগ কত? মোট লাভ হইলো 4, 3, 7, 5, 12। 12 ভাগের মধ্যে যদুর লাভ কয় ভাগ? 12 ভাগের মধ্যে যদুর লাভ হলো 3 ভাগ। কাটাকাটি করো, 12 দিয়ে 48 কাটলে হয় 4, 12, 48, 0, 3, 4, 12, 120 টাকা। যদুর লাভ কয় টাকা হবে? 120 টাকা। নেক্সট, এ বি এর মাসিক বেতন অনুপাত 3:5। এ বাই বি এদের মাসিক বেতন অনুপাত কত ছিল? এটা হলো প্রথমে বেতন, আর এই পাশে একটা হবে, সেটা হবে পরের বেতন। প্রথমে বেতন অনুপাত কত ছিল? সরি, প্রথম অনুপাত ছিল 3:5, মানে এটা যদি 3x হয়, এটা হবে 5x। কি লেখা আছে? প্রত্যেকের বেতন 200 টাকা করে বাড়লে, মানে এর বেতনও বাড়বে 200, বির বেতনও বাড়বে 200, তাহলে অনুপাত হবে কত? 13:21। আমাকে প্রথমে x এর মানটা বের করতে হবে। বাড়লো তার জন্য যোগ চিহ্ন দিলাম, দুই ক্ষেত্রে বাড়লো তাদের দুই ক্ষেত্রেই যোগ 200 দিলাম। আমি কোনাকুনি গুণটাকে করে নেই। এই পাশে হয় 3 × 21 = 63, এই পাশে হয় 5 × 13 = 65। এটা বেশি হয়, আমি এই গুণটাকে করব। 5 × 13 = 65x প্লাস 13 × 2 = 2600। এই পাশের গুণটা করো, 63x প্লাস 21 × 2 = 42। কি ভুল করলাম নাকি? হ্যাঁ, 13 × 2 = 2600, 21 × 2 = 4200। 65x আছে, 63x এই পাশে বিয়োগ হয়ে কত হয়ে যাবে? 2x। এই পাশে আগে থেকে 4200 ছিল, 2600 বিয়োগ হয়ে কত হয়ে যাবে? এদিকে 1400 আর এদিকে 200, 1600। 2x মানে 1600, তাহলে x এর অর্থ কত? x এর অর্থ 800। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এর বেতন কত টাকা ছিল। আগে এর বেতন কত টাকা ছিল? এর বেতন ছিল 3x টাকা। তাহলে এর বেতন হবে 3x টাকা। x যদি 800 হয়, তাহলে 3 × 800 = 3 × 8 = 2400। এর বেতন হবে আমাদের 2400। অপশন সি সঠিক অ্যান্সার। কত বছরে কোনো টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে? দ্বিগুণ হওয়ার অর্থ কি? আমরা জানি আই পি টি আর। সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 18.75%। এটাকে আমি দশমিকটা উঠিয়ে নেই। 18.75 বাই দশমিকের পরে দুইটা সংখ্যা, তাই দুইটা শূন্য হবে। 25 দিয়ে কেটে নেই, 25 দিয়ে কাটলে হবে 4, 25 দিয়ে কাটলে হবে 5, 25-এ 7, 25-এ 175। বিয়োগ করলে থাকে হইলো 12, 12 না, বিয়োগ করলে থাকে হইলো 175। তো 12 থাকে 25, 25 আর তোমার 12 আর এদিকে 5, 12 আর 5-এ 125, 5, 25-এ 125, 75। 75/4 হলো। সময় তোমাকে বের করতে হবে পি। এবার দেখো লেখা ছিল কি? সরল সুদে দ্বিগুণ হবে। দ্বিগুণ অর্থ কি? মনে করো তুমি ব্যাংকে 1 টাকা রেখে আসলে, সরি আসল হবে 1 টাকা। ব্যাংকে তুমি মনে করো 1 টাকা রেখে আসলে, কিছুদিন পরে ব্যাংকে গিয়ে দেখলে তোমার টাকা সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হওয়ার অর্থ কি? 2 টাকা হয়ে গিয়েছে। তুমি যদি ব্যাংকে 1 টাকা রাখার ফলে সেটা যদি সুদে আসলে 2 টাকা হয়ে যায়, তাহলে তোমার সুদ কয় টাকা বাড়বে? তোমার সুদ বাড়বে হলো 2 - 1 = 1 টাকা। তুমি যদি 1 টাকা ব্যাংকে আসল রেখে আসো, তোমার যদি ব্যাংকে কয়েকদিন পরে গিয়ে দেখো যে সুদে আসলে 2 টাকা হয়ে গেল, তার মানে বাকি যে 1 টাকাটা বাড়লো, ওই 1 টাকা কি হিসাবে বাড়লো? ওই 1 টাকায় সুদ।
তাহলে আমার সুদ হবে 1 টাকা। এবার আমি জাস্ট আইপিটিআর সরি আইপিটিআর এর ফর্মুলাতে বসাবো, হয়ে যাবে আই সমান সমান আই কত 1 সমান সমান পি, পি আমি জানি না, ডট টি কত সরি পি আমি জানি, পি কত 1, পি কত 1 ডট টি কত জানি না, ডট আর কত 75/4 গুণ 100, 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, তাহলে ফেস্ট করে লেখো 1/1 সমান সমান উপরে থাকলো কত 3t, নিচে থাকলো 16, তাহলে 3t সমান সমান 16, t সমান সমান 16/3, 16/3, t সমান সমান কত 16/3 বছর। সমস্ত বাংলা হবে 5 সমস্ত 1/3 বছর 16, 5 সমস্ত 1/3 বছর। 5 সমস্ত 1/3 বছরের অর্থ কি? 5 মানে 5 বছর, আর 1/3 বছর মানে 1 বছরের 3 ভাগের 1 ভাগ। 1 বছর মানে কি 12 মাস, 12 মাসের 3 ভাগের 1 ভাগ। 5 বছর তো 5 বছরই থাকবে, প্লাস 1 বছরের 3 ভাগের 1 ভাগ, মানে 12 মাসের 3 ভাগের 1 ভাগ। 12 মাসের 3 ভাগের 1 ভাগ কত হয় 4 মাস। তাহলে উত্তর কত আমাদের 5 বছর 4 মাস আমাদের সঠিক উত্তর। প্রতি কুইন্টালে এত টাকা, এত টাকা। দেখো এদিকে, মনে করো তোমার কাছে 2 প্রকার চিনি আছে। একটা চিনির দাম 136 টাকা কেজি, আর একটা চিনির দাম 126 টাকা কেজি। প্রথম প্রকার চিনি আছে তোমার কাছে 1 কেজি, প্রথম প্রকার চিনি আছে তোমার কাছে 1 কেজি। দ্বিতীয় প্রকার চিনি আছে তোমার কাছে কয় কেজি? দ্বিতীয় প্রকার চিনি আছে 4 কেজি। এবার 136 টাকা কেজি যদি 1 কেজি চিনির দাম হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 136 টাকাই হবে। আবার 126 টাকা যদি 1 কেজির দাম হয়, তাহলে 4 কেজির দাম কত হবে? 426-এ 250, 250, 500, 504 টাকা। কয় টাকা? 504 টাকা। এবার মোট আমার কত টাকা হলো? এইদিকে 136 টাকা, এদিকে 504 টাকা, যোগ করো 36 আর 4 40, 500, 100, 600। টোটাল দাম কত হইলো? মোট দাম হইলো 640 টাকা। 640 টাকা দিয়ে আমি কয় কেজি চিনি পেলাম? প্রথমে পেলাম 1 কেজি, পরে পেলাম আরো 4 কেজি, মোট কয় কেজি পেলাম? 640 টাকা দিয়ে মোট চিনি পেলাম আমি 5 কেজি। তাহলে 5 কেজির দাম যদি 640 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত? 5 দিয়ে ভাগ করে দেবো। 5 দিয়ে কাটলে কত হবে? 5 12 60, বাকি থেকে 40, 100, 5 8 40, 128। কত হয়? 128 টাকা। তাহলে এই এত টাকা দামের চিনি আর এত টাকা দামের চিনি যদি আমি 1:4 অনুপাতে মিশাই, তাহলে যে মিশ্রিত আমি নতুন যে চিনিটা পাবো, তার দাম প্রতি কুইন্টালে তোমাকে বের করতে হবে। এটা কুইন্টালেই ছিল, আমি কেজিতে ধরেছি। যাই হোক, প্রতি কুইন্টালের দাম কত বের হলো আমার? 128 টাকা আমাদের সঠিক উত্তর। 1 কুইন্টাল মানে 100 কেজি চিনির দাম 128 টাকা সম্ভব না, হয়তো এই জায়গায় কেজি লেখা ছিল, এরা ভুল করে কুইন্টাল লিখে ফেলেছে। দেখো তারপর একটা, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল 28 ও 16, তাদের গুণফল কত? এটা একটা বীজগাণিতিক ফর্মুলা দিয়ে হয়ে যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি তোমার বেসিকটা দেখাই। দুটা সংখ্যা যোগ করলে হবে 28 আর বিয়োগ করলে হবে 16। প্রথমে তোমাকে সংখ্যা দুটো বের করতে হবে। সংখ্যা কেমন করে বের করো? প্রথম সংখ্যা সমান সমান, প্রথমে যোগফলের সঙ্গে বিয়োগফল যোগ করতে হয়, মানে যোগফল যোগ বিয়োগফল বাই 2। আর দ্বিতীয় সংখ্যা কেমন করে বের করে? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। প্রথম সংখ্যা বের করে যোগফল যোগ বিয়োগফল বাই 2, আর দ্বিতীয় সংখ্যা বের করে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। 28 আর 16 যোগ করো, 8 16 14, 20 10 30 আর 14 44। 44 কে 2 ভাগ করলে কত হবে? 22। একটা সংখ্যা হবে 22। আর দ্বিতীয় সংখ্যা এটা বিয়োগ করলে হবে 12 থেকে 2 বাদ, 12 কে 2 ভাগ করলে হবে 6। 22 আর 6, একটা সংখ্যা 22, একটা সংখ্যা 6। তোমাকে কি বের করতে হবে? সংখ্যা দুটির গুণফল, মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা ছিল 22, দ্বিতীয় সংখ্যা ছিল 6। 22 আর 6 গুণ করলে হয় 22 6 132। আমাদের সঠিক উত্তর কত? 132।
এবার দেখো এটা আরো শর্টকাটে হতো, তোমরা যদি কেউ এবির ফর্মুলা জানো না, শর্টকাট না, ওটা বড় হবে। তো যদি তোমরা এবির ফর্মুলা জানো, এবির একটা ফর্মুলা আছে কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। বড় কই এটা, এটা একটু বড় হবে, তোমার এই নিয়মটাই ভালো হবে। তাও করে দেখো, প্রথমে যোগফল কত ছিল, 28 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস বিয়োগ এ মাইনাস বি মানে বিয়োগফল কত ছিল, বিয়োগফল ছিল আমার 16 বাই 2 তার হোল স্কয়ার। 28 কে 2 ভাগ করলে 14, 14 হোল স্কয়ার হবে 1 9 6 মাইনাস 16 বাই 2 হলো 8, 8 এর স্কয়ার হবে 64। 196 থেকে 64 বাদ দাও, 196 থেকে 64 বাদ দাও, 2 3 1 132। তুমি যেভাবে করো না কেন উত্তর কত আসবে, 132। দেখো তারপর একটা ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4। একটা বাহু 2, একটা 2:3, একটা আসছে 4। পরিসীমা দেওয়া আছে কত, 81। আমরা জানি দেখো, যে কোনো ত্রিভুজের 3টা বাহুর যোগফলকে আমরা কি বলি, পরিসীমা বলি। কোন ত্রিভুজের 3টা বাহুর যোগফলকে আমরা কত বলি, পরিসীমা বলি। তো যদি আমার অনুপাত দেওয়া থেকে বাহুর 2, একটু ছবিটা ভালো করে আঁকিয়ে নেই, 2:3:4, তাহলে সেক্ষেত্রে আমার পরিসীমা কত, সেক্ষেত্রে আমার পরিসীমা হবে 2 3 5 4 9। আমার পরিসীমা হবে 9, বইয়ের পরিসীমা দেওয়া আছে কত, 81 মিটার। আমার পরিসীমা 9, বইয়ের পরিসীমা 81 মিটার। কয় গুণ হয়েছে এদিকে, 9 গুণ। আমাকে বের করতে হবে বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত। বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত ছিল, বৃহত্তম বাহু দৈর্ঘ্য ছিল 4, বৃহত্তম বাহু দৈর্ঘ্য ছিল 4। তাহলে 4 মানে কত, এটাও সেম ভাবে 9 গুণ হবে, 4 নং 36 মিটার আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো, 10 টাকা দরে 11টি আপেল কিনে 11 টাকা দরে 10টা আপেল বিক্রি করে লাভের শতকরা হার কত। এই অঙ্কে লাভ আর ক্ষতির মধ্যে অনেক সমস্যা হয়ে যায়, তাই জন্য দেখো আমি কেমন করে করি। প্রথমে তুমি লিখে রাখবে টাকা, তারপরে লিখবে টি, তারপরে আবার লিখবে টাকা, আবার লিখবে টি। দেখো মনে রাখবে, প্রথমে লিখতে হবে টাকা, টাকা দিয়ে যদি শুরু হয়, টি দিয়ে যদি শুরু না হয়, প্রথমে টাকা টি, আবার টাকা টি, টাকা দিয়ে শুরু হবে, টি দিয়ে শেষ হবে, টাকা টি টাকা টি। প্রথমে দেখো 10 টাকা দরে 11টি আপেল। প্রথমে কয় টাকা দর, 10 টাকা দর 11টি আপেল। তারপর 11 টাকা দরে বেচবে 10টা আপেল, 11 টাকা দরে বিক্রি হবে 10টি আপেল। তাহলে এবার দেখো তুমি লাভ না ক্ষতি তুমি একাই বুঝতে পারবে। তোমার প্রথম কাজ, ফার্স্ট কাজ হলো এই সংখ্যা দুটো গুণ করে লেখা। তো 11 11 গুণ করলে কত হয়, 121, মাইনাস কি দিতে হবে, মাইনাস। তোমার সেকেন্ড কাজ, এই সংখ্যা দুটো গুণ করে লেখা। এই সংখ্যা দুটো গুণ করলে কত হয়, 10 10 এ 100। তোমার থার্ড কাজ, এই যে সংখ্যাটা তোমার বেরোলো, এই সংখ্যাটাকেই জাস্ট নিচে লেখা দেওয়া, কত ছিল, 100। বুঝতে পারলে। তোমার প্রথম কাজ, তোমার প্রথম কাজ টাকা টি, টাকা টি লেখা। টি টাকা লিখলে এইভাবে হবে না কিন্তু, টাকা টি টাকা টি। তো টাকা টি লিখলাম, তারপর সংখ্যাগুলো বসালাম। তুমি প্রথমে মানে মাঝের গুলো গুণ করে নেবে, 11 11 121। প্রথম কাজ লিখলাম মাইনাস। সেকেন্ড কাজ, এই প্রথমেটার সঙ্গে শেষটা গুণ করে আমার কত হবে, 100। তোমার থার্ড কাজ কি, এই পিছনের সংখ্যাটাকেই নিচে লেখা, পার্সেন্ট আনার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 100 100 কাটা। এবার 121 থেকে 100 বাদ দিলে কত হয়, 121 থেকে 100 বাদ দিলে হয় +21। আমি প্লাস লেখার কারণ কি, প্লাস লেখার কারণ কি, প্লাস লেখার অর্থ দেখো, ভাবো তো 121 থেকে 100 কি বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে, প্লাস আসবে, মানে প্লাস আসবে, প্লাসে আসার অর্থ লাভ। এর অর্থ আমার 21% কি হয়েছে, লাভ। দেখো লেখাই ছিল উত্তরে লাভের হার কত, লাভের হার আমার কত হলো, 21%। যদি মনে করো এমন আসতো, যদি এই লাইনে লেখা থাকতো 100 মাইনাস 121, প্রথমে লেখা থাকতো 100 মাইনাস 121, যদি লেখা থাকতো 100 মাইনাস 121, সেক্ষেত্রে তুমি যখন বিয়োগ করতে, বিয়োগ করলে দেখো 100 থেকে কি 121 নর্মাল ভাবে বাদ দেওয়া যায়, যায় না, যাবে, কিন্তু সেটা কিসে আসবে, মাইনাস আসবে, -21। তো সেক্ষেত্রে তোমার উত্তরে মাইনাস আসবে। যখন তোমার উত্তরে মাইনাস আসবে, তখন তুমি সেটা কি বুঝবে, সেটা হবে ক্ষতি। এই ক্ষেত্রে তোমার উত্তর প্লাসে ছিল, এটা হবে লাভ। আর এই ক্ষেত্রে উত্তর কিসে আসবে, মাইনাসে, সেটা হবে ক্ষতি। তো আমাদের এই ক্ষেত্রে কি হবে, প্লাস মানে লাভ। তারপরে দেখো
এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয় করে 10% লাভ করে। একটা জিনিস ক্রয় করলো আর বিক্রয় করলো, ক্রয় মূল্য আমরা সবসময় 100% ধরবো। বিক্রয় কয় টাকায় করবে? 10% লাভ করবেন, 120 টাকায় সে বিক্রি করবেন। বুঝতে পারলে? এবার কি লেখা আছে? তিনি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন। তাহলে আগে বিক্রি করছি 120 টাকায়, এখন আমাকে বিক্রি করতে হবে দ্বিগুণ দামে, মানে 120 হবে না, 10% লাভ ছিল, তার মানে 110 হবে। 100 টাকায় যদি আমি কিনি, 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করতে হবে। সেটাকে যদি এখন আমি দ্বিগুণ দামে বিক্রি করি, মানে যদি 220 টাকায় বিক্রি করি, কেনা দামটা কিন্তু আমার লেখা নেই, তার মানে কেনা দামটা আমার সেমই থাকবে। আমি 100 টাকা দিয়ে কিনলাম, কিনে প্রথমে 10% লাভে মানে 110 টাকায় বিক্রি করলাম। তারপর কি বলা আছে? তিনি যদি ওইটাকে দ্বিগুণ দামে বিক্রি করতেন, মানে আগে যে 110 টাকায় বিক্রি করতাম সেটাকে আমার দামটা দ্বিগুণ করে দিতে হবে, মানে 220 টাকা বিক্রি করতে হবে। কেনা দামের বিষয়ে কিছু লেখা নাই, তাহলে কেনা দামটা আমার সেমই থাকবে। তাহলে বলছে লাভের হার কত? 100 টাকায় কিনে যদি আমি 120 টাকা বিক্রি করি, তো লাভের কত হবে? 120%। আমি 100 থেকে হিসাব করেছি, তার জন্য আর এক্সট্রা করে পার্সেন্ট আনার দরকার নেই। 100 টাকায় কিনলাম, 110 টাকায় বিক্রি করলাম 10% লাভে, বিক্রি মূল্য ডাবল করলাম, 220 আসলো। ক্রয় মূল্য কিছু লেখা নেই, তার জন্য সেমি রাখলাম। এবার যদি আমি 100 টাকায় কিনে 220 টাকায় বিক্রি করি, আমার লাভ কত টাকা হবে? 120 টাকা লাভ হবে। আমি যেহেতু 100 থেকে হিসাব করলাম, তার জন্য আমার 120 টাকাটাকে আমি 120% বানিয়ে দিলাম। তাহলে আমার কত হলো? 120% লাভ। এবার দেখো, একটি নৌকা নির্দিষ্ট দূরত্ব অনুকূলে 10 ঘন্টা, অনুকূলে যেতে লাগে 10 ঘন্টা, প্রতিকূলে যেতে লাগে 20 ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ কত? অনুকূল, প্রতিকূল, ভালো করে একটু বুঝবে। হ্যাঁ, প্রথমে কিসের সময় অনুপাত দেওয়া ছিল? সময়ের অনুপাত। সময়ের অনুপাত কত দেওয়া ছিল? অনুকূলে যেতে যদি লাগে 10 ঘন্টা, প্রতিকূলে লাগবে 20 ঘন্টা। আমরা জানি সময়ের উল্টা হয় বেগ, কারণ আমরা সূত্র জানি কি? বেগ সমান সমান দূরত্ব বাই সময়। দূরত্ব যদি সেম থাকে তাহলে বেগ আর সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। তার জন্য কি হবে? তুমি চাইলে কেটে নিতে পারো, ভালো হয়। এটা হবে 1, এটা হবে 2। না কেটে নিলেও সমস্যা নেই, কাটবো না, কেটে নিলেও হবে, না কাটলেও হবে, কোনো ব্যাপার না। তাহলে বেগের অনুপাত কত হবে? বেগের অনুপাতটা উল্টে যাবে, এটা অনুকূলের বেগ হবে 20, প্রতিকূলের বেগ হবে 10। অনুকূলের বেগ তো সবসময় বেশি হয়, অনুকূলের বেগ হলো 20, প্রতিকূলের বেগ হলো 10। এগুলো ছিল সময়, ঘন্টা ঘন্টা। এবার শোনো, তুমি অনুকূলের বেগ জানো, প্রতিকূলের বেগ জানো। তুমি যদি অনুকূলের আর প্রতিকূলের বেগ জানো, তুমি তাহলে স্থির জলে নৌকার বেগ কেমন ভাবে বের করো? তুমি কি করো? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আর যদি স্রোতের বেগ বের করতে হয়, তুমি কেমন ভাবে বের করো? স্রোতের বেগ বের করতে হলে বের করো তোমরা অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এক্ষেত্রে অনুকূলের বেগ কত? 20, প্রতিকূলের বেগ কত? 10। তাহলে 20 যোগ 10 বাই 2। আর এটা স্রোতের বেগ কত হবে? 20 মাইনাস 10 বাই 2। তাহলে এটা যোগ করলে কত হয়? 30 বাই 2 কত হবে? 15। তুমি চাইলে কাটাকাটি করে নিতে পারতে, কোনো সমস্যা না হতো না। তাও 20 মাইনাস 10 বাই 2 মানে কত হবে? 5। তাহলে স্থির নৌকার বেগ 15 আর স্রোতের বেগ 5। এটা বুঝতে পারলে? তবে দেখো আমি জায়গা নেই, আমি একটু উপরে করবো। দেখো, বয়ে দেওয়া ছিল স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 9। আমি যে বের করলাম স্থির জলে নৌকার বেগ, সেটা আমার কত বের হলো? আমার স্থির জলে নৌকার বেগ বের হলো 15, আর বইয়ের স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 9। এক পাশে লিখবো আমার, এক পাশে লিখবো বইয়ের। আমার স্থির জলে নৌকার বেগ 15, বইয়ের স্থির জলে নৌকার বেগ 9। বুঝতে পারলে? এবার তোমাকে কি বের করতে হবে? 15 অর্থ যদি 9 হয়,
কি 15 অর্থ যদি 9 হয় তাহলে একের অর্থ কত হবে? একের অর্থ হবে 9/15। কাটাকাটি করো 3 দিয়ে, 3/5। একের অর্থ 3/5। তুমি স্রোতের বেগ না বের করলেও এই অঙ্কে কোনো সমস্যা হতো না। স্রোতের বেগ এই অঙ্কে দরকার নেই। তাহলে কি বের করলাম? আমার একের অর্থ 3/5। এবার দেখো লেখা আছে কি, তোমাকে স্থান দুটির দূরত্ব বের করতে হবে। স্থান দুটির দূরত্ব বের করতে হবে। তুমি চাইলে অনুকূল ধরে করতে পারো বা তুমি চাইলে প্রতিকূল ধরে করতে পারো, তোমার যেটা খুশি। দেখো যদি একের অর্থ 3/5 হয়, মানে একটার দাম যদি 3/5 হয়, তাহলে 20-এর অর্থ কত? 20-এর অর্থ 20 গুণ 3/5। কাটাকাটি করলে কত হবে? 4, 3 4 12। তাহলে দেখো তোমার অনুকূলে যেতে সময় লেগেছিল কয় ঘন্টা? 10 ঘন্টা। আর গতিবেগ বের করলে 12। তাহলে 1 ঘন্টায় তোমার যদি গতিবেগ হয় 12 কিমি, তো 10 ঘন্টা কত যাবে? তুমি 10 ঘন্টায় যাবে 120 কিমি। এই আমাদের উত্তর। তুমি যদি এই অঙ্কটা প্রতিকূল দিয়ে বের করতে তাও হতো। দেখো একের অর্থ আমি কত বের করলাম? একের অর্থ বের করলাম আমি 3/5, তাই না? একের অর্থ কত বের করলাম? 3/5। এবার একের অর্থ যদি 3/5 হয়, তাহলে 10-এর অর্থ কত? 10 গুণ 3/5। কাটাকাটি করো, 2 3 2 6। তাহলে আমার প্রতিকূলের বেগ বেরোলো কত? 6 কিমি পার ঘন্টা। এবার আমার প্রতিকূলের বেগ 6 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 6 কিমি। আমার প্রতিকূলে যেতে টোটাল সময় লাগছে আমার 20 ঘন্টা। 20 ঘন্টা কত যাবো? 20 ঘন্টা যাবো 6 কুড়ি 120 কিমি। তুমি যাই বের করো না কেন, উত্তর আমার কত আসবে? 120 কিমি হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি কোনো বিশেষ টপিকের বা কোনো বিশেষ চ্যাপ্টারের কোনো সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, করে দেব। তারপরে দেখো বার্ষিক পরীক্ষায় এ 70% নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে, বি পায় এ প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম। দেখো এক পাশে আমি লিখলাম মোট নম্বর, এক পাশে নাম্বার এর নাম্বার আর এক পাশে বি এর নাম্বার। মোট নম্বর কত পার্সেন্ট ধরবো আমরা? 100%। এ পেয়েছে কত? এ পেয়েছে 70%। বি কত পেয়েছে? বি এর থেকেও 10% কম পাইছে, মানে এর থেকেও আর 10% কম। 70 থেকে 10 কম কত? 60। যদি আমি এটা 60% ধরি করি তাহলে অঙ্কটা আমার ভুল হবে। এ কত নাম্বার পেয়েছে? 70। 70-এর থেকেও 10% কম। তাহলে 70-এর 10% কত হয়? 70-এর 10% কত হবে? তোমরা বের করে দেখবে। 70-এর 10% হবে হলো 7। মানে 70-এর থেকেও 10% মানে 7 কম। 70 থেকে 7 কম মানে কত? 63 পেয়েছে। বুঝতে পারলে? মানে 70-এর থেকে যে 10% কম, সেটা কিন্তু আমি কি 70 থেকে বিয়োগ করতে পারবো না ডাইরেক্ট, কারণ কি পার্সেন্টেজের হিসাব সবসময় 100 থেকে হয়। তার মানে আমি কি বের করলাম? প্রথমে আমি 70-এর 10% বের করে নিলাম। 70-এর 10% হলো 7। 70-এর থেকেও 7 কম মানে কত? 63। এবার দেখলাম কি, দেখো লেখা আছে এক পাশে আমার, এক পাশে বইয়ের। তো লেখা আছে কি বি এর প্রাপ্ত নম্বর 630। আমার হিসাবে বি কত পেলো? আমার হিসাবে বি পেলো 63, বই হিসাবে পেলো 630। তোমরা কয় গুণ হচ্ছে দেখতে পাচ্ছ? 10 গুণ। উত্তরে কি বের করতে হবে? পরীক্ষাটি মোট কত নম্বর ছিল? মোট কত নম্বর ছিল? 100। মোট নম্বর ছিল 100%। তাহলে এটাও কয় গুণ হবে? 10 গুণই হবে। তাহলে 100-কে 10 গুণ করলে কত হবে? 1000। তাহলে আমার সঠিক উত্তর কত? 1000। নেক্সট 1995 সালের 1 জানুয়ারি রবিবার। তাহলে মোট কতটি রবিবার ছিল? দেখো আমরা জানি একটা মাসে মানে 30 দিনে সাধারণত 4টা রোববার থাকে, তার সাথে 28 4টা রোববার থাকে। কিন্তু মাসের প্রথম দিন বা দ্বিতীয় দিন যদি রবিবার দিয়ে শুরু হয়, সেই মাসে আরেকটা এক্সট্রা রবিবার অ্যাড হয়। মানে মানে নর্মাল মাসে 4টা রোববার থাকে, তার সঙ্গে আরও একটা রবিবার অ্যাড হয়ে 5টা রবিবার হয়ে যায়। এই অঙ্কেও প্রায় সেম। তোমাকে বের করতে হবে 365 দিনে কয়টা সপ্তাহ হয়। কেউ কেউ তোমরা হয়তো জানোই 52 সপ্তাহে 1 বছর হয়। যারা না জানো তাদের জন্য করে দিচ্ছি। টোটাল আমার 365 দিন। এবার তাকে 1 সপ্তাহ মানে 7 দিন দিয়ে ভাগ করতে হবে। 5 7 35,
1 5 7 দুগুণ 14 বিয়োগ করলে হয় 1। তো দেখো মোট কয়টা রোববার হইলো আমার, মোট রবিবার হইলো আমার 52টা রবিবার হইলো। কয়টা রবিবার হলো? 52টা। এবার শোনো, লেখা আছে 1 জানুয়ারি রবিবার, তার মানে কি ওই বছরটাই শুরু হয়েছে রোববার দিয়ে। তাহলে যদি কোনো বছর সেম ভাবে রোববার দিয়ে শুরু হয়, তাহলে সেই বছরের রোববারের সংখ্যা বা ওই বারের সংখ্যা আরো 1 বৃদ্ধি পায়। তো নর্মাল ভাবে রবিবার হওয়ার কথা ছিল 52টি এক বছরে, তার সঙ্গে আবার প্রথম দিন রবিবার দিয়ে শুরু হওয়ার জন্য আর একদিন বৃদ্ধি পাবে, মানে আর একটা রবিবার বছরে অ্যাড হবে। তাহলে মোট কয়টা রবিবার হবে? মোট হবে এখন আমার 53টি রবিবার। সন্ধি। নেক্সট, 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের গড় ছিল 27.5। 4 বছর পূর্বে গড় ছিল 27.5। তাহলে বর্তমানে গড় কত? 4 বছর পূর্বেই মনে করো গড়ে 27.5 করেছিল, তাহলে বর্তমানে নিশ্চয়ই আরো 4 বছর বেড়ে গেছে। তাহলে 27.5 প্লাস 4 কত হবে? 27 4 31, 31.5। এবার দেখো কয়জন ছিল, লোক কয়জন ছিল? পিতা আর পুত্র দুইজন। তাহলে দুইজনের গড়ে 31.5। তাহলে মানে দুইজনের মোট বয়স কত? মানে গড়ে, মানে দুইজনের গড় 31.5। তাহলে মোট দুইজনের মোট বয়স কত? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে বর্তমানে মোট বয়স 31.5 গুণ 2 বা 31.5 যোগ 31.5 লিখতে পারো 31 31 62 আর 0.5 63। তাহলে মোট বর্তমানে তাদের মোট বয়স 63, তাই না? এবার তাদের অনুপাত, বর্তমানে অনুপাত দেওয়া আছে কত? 5:16। তোমাকে পুত্রের বয়স বের করতে হবে। তাহলে পুত্রের বয়স, মোট বয়স কত? মোট বয়স দেওয়া আছে, আমি বের করলাম মাত্রই 63 বছর। তার মধ্যে কত ভাগের কত ভাগ পুত্র? 5 আর 16 যোগ করলে হয় 21। 21 ভাগের মধ্যে 5 ভাগ হলো পুত্রের বয়স। 21 ভাগের মধ্যে 5 ভাগ হলো পুত্রের বয়স। 21 দিয়ে 63 কাটলে কত হয়? 3 21 63, 3 5 15 বছর। তাহলে পুত্রের বয়স কত বছর? 15 বছর। নেক্সট, 3টি সংখ্যার অনুপাত 3 4 6 লসাগু এত ছোট সংখ্যাটি কত? 3টি সংখ্যা দেওয়া আছে 3 4 6। এদের লসাগু দেওয়া আছে 180, লসাগু দেওয়া আছে 180। তো আমি প্রথমে এই 3টা সংখ্যা লসাগুটা বের করে নেই। 3 4 6 লসাগু কত হয়? তোমরা যখন লসাগু বের করবে 3 4 6, তখন এই লসাগু হবে 6 এর মধ্যে 3ও আছে। 6 তোমাদের মুখে মুখে লসাগু শিখিয়েছিলাম। প্রথমে দেখবে এই 3টা সংখ্যার মধ্যে বড় কোনটা? বড় সংখ্যা 6। লক্ষ্য করো 6 এর মধ্যে কি 3 আছে? মানে 3 দিয়ে কি 6 কে ভাগ করা যায়? যায়। 4 দিয়ে কি 6 কে ভাগ করা যায়? না, যায় না। 4 কে 4, 4 দিয়ে কোনো আর, তার মানে 6 তো লসাগু হবে না। 6 কে তুমি কি করে নেবে? ডাবল। 6 কে ডাবল করলে কত হয়? 12। কত হয়? 12। তাহলে 12 এর মধ্যে কি 3 আছে? আছে। 3 4 12। 12 এর মধ্যে কি 4 আছে? আছে। 3 4 12। মানে 12 কে 3 দিয়েও ভাগ করা যাবে, 12 কে 4 দিয়েও ভাগ করা যাবে। তাহলে আমাদের লসাগু কত হবে? লসাগু হবে 12। এবার এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম বইয়ের। আমার লসাগু বের করলাম কত? 12। বইয়ের লসাগু দেওয়া আছে 180। আমার লসাগু 12, বইয়ের লসাগু 180। কত গুণ হলো? 15 গুণ হলো। বা তোমরা ঐকিক নিয়মে করতে পারো যে 12 মানে 180। ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা মানে কত? 3। 3 মানে কত? 12 মানে 180, 3 মানে কত? তোমরা এইভাবে করতে পারো যে 12 অর্থ 180, 1 এর অর্থ 180/12। ছোট সংখ্যা বের করতে হবে, তাহলে 3। 3 এর অর্থ 180/12 গুণ 3 একই আসবে। আমি এভাবে করি। 12 থেকে 180 15 গুণ হয়েছে, আমাকে কি বের করতে হবে? ছোট সংখ্যা কত ছিল? 3। 3 এর অর্থ দেখো, এটাও যদি 15 গুণ হয় তাহলে এদিকে 15 গুণ হবে। তো এদিকে কত হবে? 3 15 45। বা এরকম করে তোমরা দেখতে পারো 12 থেকে 3 হয়েছে, কয় ভাগ হয়েছে? ভাগ হয়েছে 4 ভাগ। তাহলে এদিকে যেহেতু 4 ভাগ, তাহলে 180 থেকে এদিকে কত ভাগ হবে? এদিকেও হবে 4 ভাগ। 180 কে 4 ভাগ করলে কত হয়? 45। আমাদের সঠিক উত্তর 45। নেক্সট, 12 জন ব্যক্তি 8 দিনে কোনো কাজ করতে পারে। প্রথমে লিখলাম লোক, তারপর লিখলাম আমি দিন। প্রথমে লোক ছিল কয়জন? 12 জন। কয়দিন লাগতো? 8 দিন। কাজ শুরু করা 3 দিন পর বাকি কাজ কত দিনে শেষ হবে?
কাজ শেষ হওয়ার 3 দিন পর, মানে 8 দিন আগে থেকে ছিল, তার থেকে আমি 3 দিন মাইনাস দেখো লেখা আছে। দেখো প্রথমে 12 জন লোক 8 দিন, আমি তাই লিখেছি 12 জন লোক 8 দিন। এবার লেখা আছে 3 দিন পর। 3 দিন পর মানে কি 3 দিন ধরো কমে গেল, তাহলে দিন কোন জায়গায় কমাবো? এই জায়গার তো কোনো কমানোর বুদ্ধি আছে কি না? এই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আছে, তার জন্য 3 আমি দিনের জায়গায় কমাইতে হবে। 3 তাহলে এই জায়গা থেকে আমি কমাবো 3। 3 কমাইলে কত হয়? 5। আরো 3 জন লোক তাদের সঙ্গে যোগ দিল। এবার এই জায়গায় উপরে করছি, এই জায়গায় আমি নিচে করব। আগে থেকে তো 12 জন লোক ছিল, তার সঙ্গে আরো এসে 3 জন যোগ দিয়ে কতজন হয়ে গেল? 15 জন। কতদিন বাকি কাজ শেষ হবে? আমরা তারপর M1 D1 এর ফর্মুলা তুমি জানোই, M1 D1 সমান সমান M2 D2। M কত প্রথমে? 12 জন লোক D1, দিন কত? 5। M2 লোক কজন? তারপরে 15 জন। 12 5 15, দিন কত আমার জানা নেই, x। 5 দিয়ে 15 কাটলে হয় 3, 3 দিয়ে 12 কাটলে হয় 4, অথবা x সমান সমান 4। তাহলে কদিন চলবে বাকি কাজ? কদিন করতে হবে? 4 দিন। লাস্ট অঙ্ক দেখো, 18টি বস্তুর ক্রয় মূল্য 3টি বস্তুর বিক্রয় মূল্যের অনুপাত, লাভের হার কত? ক্রয় বিক্রয় মানে আমি 18টা জিনিস যে দামে কিনি সেই দামে আমি 15টা জিনিসই বিক্রি করে দেই, তাহলে আমার লাভের হার কত? প্রথমে দেখো সংখ্যা দেওয়া আছে, মানে জিনিসের সংখ্যা দেওয়া আছে। জিনিস কয়টা ক্রয় করছিল? 18টা। বিক্রি কয়টা করছিল? 15টা। কাটাকাটি তুমি করে নিতে পারো, 3 দিয়ে কাটো, 6:5। এবার দেখো জিনিসের উল্টা হয় দাম, তোমাকে কেমন করে বুঝবে যে উল্টা হয়? 5 আর 6 লসাগু কত হয়? এগুলা জিনিস মানে কি টি ছিল, 6টি আর 5টি। 5 আর 6 লসাগু কত হয়? 30। তুমি যদি এমন করে ভাবো যে 30 টাকায় যদি আমি 6টা জিনিস পাই, তাহলে একটা জিনিসের দাম কয় টাকা হবে? 5 টাকা। আবার দেখো যদি 30 টাকা দিয়ে আমি 5টা জিনিস পাই, তাহলে একটা জিনিসের দাম কত হবে? 5 6 30 টাকা, 6 টাকা। তুমি যদি এভাবে করতে অসুবিধা হয়, তুমি কি করবে? জাস্ট সংখ্যাগুলোকে উল্টে লিখবে। জিনিসের উল্টা হয় দাম। জিনিস ছিল 6:5, দাম হবে তাহলে 5:6। ক্রয় মূল্য কত আমার? 5, বিক্রয় মূল্য কত? 6। তার মানে কি আমি জিনিসটা 5 টাকায় কিনছি, কিনে আমি জিনিসটা 6 টাকায় বিক্রি করব। 5 টাকায় কিনে যদি আমি 6 টাকায় বিক্রি করি, নিশ্চয়ই আমার লাভ হবে। কত টাকা লাভ হবে? না আমার 1 টাকা লাভ হবে। 5 টাকায় কিনে যদি আমি 6 টাকায় বিক্রি করি, আমার 1 টাকা লাভ হবে। কয় টাকার থেকে 1 টাকা লাভ হবে? 5 টাকার থেকে আমার 1 টাকা লাভ হবে। নিচে সবসময় ক্রয় মূল্যটা বসে, ক্রয় মূল্য 5 আর কয় টাকা লাভ হলো আমার? 1। পার্সেন্টে আনার জন্য 100 দিয়ে গুণ, 5 দিয়ে 100 কাটলে হয় 20। কত পার্সেন্ট লাভ আমার? আমার লাভ 20%। অপশন সি আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা আজ আমরা শেষ করে ফেললাম 25টা অঙ্কের সেট। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কি টাইপের অঙ্ক চাও, বা এই সেটে যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো অঙ্ক বুঝতে, বা আমি যদি কোনো জায়গায় ভুল করিয়ে থাকি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই নতুন চ্যানেল যেহেতু, আমিও নতুন নতুন পড়াচ্ছি, যদি অবশ্যই তোমাদের সাজেশন দরকার, ভুল ত্রুটি যদি হয়, বা কিভাবে আরো ভালোভাবে অঙ্ক করানো যায়, বা কিভাবে আরো তাড়াতাড়ি উন্নতি হওয়া সম্ভব, অবশ্যই তোমরা সাজেশন দেবে কমেন্টে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিও আসবে কাল সকাল 9টায়। প্রত্যেকদিনই সকাল 9টার দিকে একটা করে 25টা সেটের ভিডিও দেব। তারপরেও যদি কিছু এক্সট্রা দেওয়া যায় অবশ্যই দেব। ধন্যবাদ সবাইকে, গুড নাইট।